নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। চন্দ্রাবতী যেই রাজমাতার ঘর থেকে বের হলো, সঙ্গে সঙ্গে সবিতা রাজমাতার কাছে এসে বলল, বাহ রাজমাতা, মানতেই হবে আপনার ক্ষুরধার বুদ্ধিকে। কি দারুণ কৌশলে চন্দ্রাবতীকে কথার ফাঁদে ফাঁসিয়ে দিলেন। এ কথা শুনে গার্গী দাপটের সঙ্গে বলল, কোন খেলোয়াড়ের সঙ্গে কখন কিভাবে খেলতে হয় তার অভিজ্ঞতা আমার আছে। আমি জানি চন্দ্রাবতীর ওপর কোনো জোর জবরদস্তি করা যাবে না। ওকে যদি তীর্থযাত্রার জন্য বাধ্য করা হতো তাহলে ও কখনোই যেত না। শক্তিশালী লোকেরা খুবই আবেগপ্রবণ হয়। ব্যাস, এই আবেগপ্রবণতারই সুযোগ নিয়েছি আমি। এখন কম করে 2-3 মাস এই চন্দ্রাবতী নামের কাঁটা রানীমহল থেকে দূরে থাকবে। 2-3 মাস কি, সারা জীবনের জন্য। সবিতা কুটিল হাসি হেসে বলল, কারণ এরই মধ্যে খেলা উল্টে যাবে, আর আজ রাতেই আপনার সবচেয়ে পুরনো শত্রু নির্মলার ছেলে অগ্নি সিংয়ের গল্প সমাপ্ত হতে চলেছে। আমি ঘাতক সিংকে খবর দিয়েছি। তারপর ও চোখ নাচিয়ে বলল, ভাবুন রাজমাতা, যখন চন্দ্রাবতী ফিরবে আর অগ্নি সিংয়ের মৃত্যুর খবর পাবে, তখন ও কি করবে। জবাবে রাজমাতা একটা গভীর শ্বাস নিল আর চুপচাপ পাশ ফিরে শুয়ে পড়ল। এদিকে চন্দ্রাবতী ওর নিজের ঘরের দিকে যাচ্ছিল। তখনই দূরে শাহী উদ্যান থেকে কোকিলের কুহু ডাক শোনা গেল। চন্দ্রাবতী চমকে দাঁড়িয়ে পড়ল। অসময়ে কোকিলের ডাক? ভাবতে ভাবতে ও হাসতে লাগলো আর দ্রুত গাছের পিছনে লুকিয়ে বাগানে পৌঁছল। তাহলে ইশারা তুমি বুঝে গেলে? একটা গাছের আড়ালে লুকিয়ে অগ্নিসিং বলল। চন্দ্রাবতী হেসে বলল, এমন অসময়ে তুমি ছাড়া কোকিলের ডাক আর কে ডাকবে বলো? এটা তো একমাত্র তোমারই কাজ। সেই জন্য ইশারা বুঝতে আমার মুশকিল হয়নি। কিন্তু তুমি এখানে কি করছো? তোমার জন্য অপেক্ষা। অগ্নিসিং হেসে বলল, তোমার উপর এখন প্রতি মুহূর্তে নজর রাখি আমি। আর জানতে চাই, বীরেন্দ্র প্রতাপ আজ সকালে তোমার ঘরে কেন এসেছিল? আর রাজমাতাই বা তোমাকে কেন নিজের ঘরে ডেকেছিল? তা এর জন্য আমার সঙ্গে এরকম লুকিয়ে লুকিয়ে দেখা করার মানেটা কি? হ্যাঁ? চন্দ্রাবতী অভিমানের নাটক করে বলল, জানোই তো তুমি, যদি কেউ দেখতে পায় তো পুরো বিক্রমগড়ে ভূমিকম্প এসে যাবে। অগ্নিসিং হালকা হেসে বলল, কেন? তুমি কবে থেকে এসবের পরোয়া করতে শুরু করলে? কিন্তু এখন পরোয়া করতে হবে। চন্দ্রাবতী মজার ছলে বলল, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এবার মোহিনীর স্থান নেব। অর্থাৎ মহারানী হওয়ার সঙ্গে সঙ্গে বীরেন্দ্র প্রতাপের প্রিয়তমা পাটরানী হতে যাচ্ছি আমি। তার কথা শুনে অগ্নিসিংহের একটা ঝটকা লাগলো। ও অবাক হয়ে চন্দ্রাবতীকে দেখতে লাগলো। চন্দ্রাবতীর মুখ গম্ভীর হয়ে গেল। হঠাৎ
এরকম সিদ্ধান্তের কারণ? অগ্নি সিং চাপা স্বরে জিজ্ঞাসা করল। তুমি খুব ভালো করেই জানো ওই বীরেন্দ্র প্রতাপ শুধু তোমাকে ব্যবহার করবে। চন্দ্রবতী গভীর শ্বাস নিয়ে বলল, জানি যে ওর মনের ইচ্ছা কি, কিন্তু আমার কাছে এখন এই একটাই রাস্তা আছে। বীরেন্দ্র প্রতাপকে আমাকে ব্যবহার করতে দেব আমি, যাতে আমি ওকে ব্যবহার করতে পারি। ওর কথা শেষ হওয়ার আগেই অগ্নি সিং রুক্ষস্বরে বলল, ওহ, তো উদ্দেশ্য পূরণ করার জন্য নিজের আত্মসম্মান বিক্রি করে নিজেকে ওই পশুর হাতে তুলে দেবে তুমি? ক্ষমা করো চন্দ্রাবতী, কিন্তু তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। কেন? এতে তোমার এত অসুবিধে কেন হচ্ছে? চন্দ্রাবতীর কথার ভঙ্গিও একেবারে তীক্ষ্ণ হয়ে গেল। তুমি কেন ভুলে যাচ্ছ বীরেন্দ্র প্রতাপ আমার স্বামী? আমি ওকে বিয়ে করেছি। এখন তো ও আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে স্পর্শও করে না। অগ্নির কাছে এর কোনো উত্তর ছিল না, কিন্তু ওর মনে এমন কিছু ছিল যেটা ও চাইলেও চন্দ্রাবতীকে বলতে পারছিল না। চন্দ্রাবতী তা বুঝতে পারল। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে আস্তে বলল, অগ্নি, রাজমাতা আবার একটা চক্রান্ত করছে। ও আমাকে তীর্থযাত্রার বাহানায় 2-3 মাসের জন্য বিক্রমগড় থেকে দূরে পাঠাতে চাইছে। আর এর মাঝখানে ও না সুযোগ বুঝে বীরেন্দ্র প্রতাপের জন্য নতুন কোনো পাটরানী আনবে। না হলে রানীমহলের কোনো পাটরানীর কাছ থেকে সিংহাসনের নতুন উত্তরাধিকারী হাসিল করার চেষ্টা করবে। আর যদি সেরকম হয়, তাহলে আমি আমার উদ্দেশ্য কখনোই পূরণ করতে পারবো না অগ্নি। তাহলে বীরেন্দ্র প্রতাপের সন্তানের মা হতে চাও তুমি? অগ্নিসিংহকে বিদ্রুপের সঙ্গে বলল। তাহলে তো তোমার সব সমস্যা এক ঝটকায় সহজ হয়ে যাবে চন্দ্রাবতী। তোমাকে তো শুধু বীরেন্দ্র প্রতাপের পালঙ্ক পর্যন্তই যেতে হবে। বিক্রমগড়ের শাসন ব্যবস্থা পাল্টানোর এটা সব থেকে সহজ রাস্তা। কিন্তু এই কাজ তো তুমি আগেও করতে পারতে। চন্দ্রাবতী কিছু বলতে পারল না, কারণ অগ্নি সিং একটু রেগে রেগেই বলল, যদি তুমি আগেই বীরেন্দ্র প্রতাপের ইচ্ছা পূরণ করে দিতে, তাহলে উর্বশীর সঙ্গে যেটা হলো সেটা তো আর হতো না। এটা শুধু আমি নিজের জন্য করছি না অগ্নি, চন্দ্রাবতী ছটফট করে বলল। আমি এই কাজ উর্বশীর জন্য করছি। আমি জানতে চাই ওকে আসলে কে মেরেছে, ওর গর্ভে কার সন্তান ছিল। আর সত্যি বলতে কি, আমি এই কাজ রানীমহলের সেই সব পাটরানীদের জন্য করছি যাদের রাজা মহারাজাদের মনোরঞ্জন করার একটা বস্তু মাত্র ভাবা হয়, যাদের কাছ থেকে একটা উত্তরাধিকারী নেওয়ার পর তাদের অজানার অন্ধকারে গুম করে দেওয়া হয়, যাদের মনুষ্যত্বের কোনো মূল্য নেই, যারা আসবাবপত্রের চেয়েও মূল্যহীন। কথা বলতে বলতে চন্দ্রবতীর চোখ জলে ভরে এলো। অগ্নি সিং চুপ করে মাথা নত করে নিল, তারপর চুপচাপ ওখান থেকে চলে গেল। ওকে এভাবে যেতে দেখে চন্দ্রবতী একটা গভীর শ্বাস নিয়ে মনে মনে বলল, এটা আমি তোমার জন্য করছি অগ্নি, তোমাকে তোমার অধিকার দেওয়ার জন্য। আর আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো।
কিন্তু তোমার ভালোবাসা গ্রহণ করা আমার পক্ষে অসম্ভব অগ্নি। কিছুক্ষণ পর চন্দ্রাবতী সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু হঠাৎই ও কিছু অনুভব করলো। ও চমকে এদিক ওদিক দেখল, কিন্তু বাগান পুরো নিস্তব্ধ ছিল। তখনই দূরে পুরনো পুকুরের কাছে ঘন ঝোপঝাড় নড়ে উঠল। চন্দ্রাবতী একটা ছায়া দেখতে পেল, কিন্তু পর মুহূর্তেই সে অদৃশ্য হয়ে গেল। নিশ্চয়ই কেউ আছে ওখানে। চন্দ্রাবতীর হৃদস্পন্দন বেড়ে গেল। মনে হচ্ছে যেন দুর্গের দেওয়াল টপকে কেউ ভিতরে এলো আর ছোপের মধ্যে লুকিয়ে পড়ল। কে হতে পারে? ভাবতে ভাবতে খুব সাবধানে চন্দ্রাবতী পুরনো পুকুরের দিকে এগোচ্ছিল। তখনই ওকে কেউ ডাকলো, আরে চন্দ্রাবতী, তুমি এখানে কি করছো? চন্দ্রাবতী চমকে দেখলো তো সামনে বীরেন্দ্র প্রতাপকে দাঁড়িয়ে থাকতে দেখলো। চন্দ্রাবতী এক পলকের জন্য ঘাবড়ে গেল, তারপর নিজেকে সামলে নিয়ে হেসে বলল, এই প্রশ্ন তো আমিও আপনাকে করতে পারি মহারাজ। বীরেন্দ্র প্রতাপ হালকা হেসে বলল, হা হা হা, নিশ্চয়ই জিজ্ঞাসা করতে পারো, তবে প্রশ্নের উত্তর খুবই সহজ। আমি এখানকার মহারাজ, এই পুরো রানীমহল আমার। আমি যখন খুশি যেখানে খুশি আসা যাওয়া করতে পারি। তাহলে আমার জবাবও একই মহারাজ। চন্দ্রাবতী ওর নাটকীয়তার সঙ্গে বলল, আমি আপনার মহারানী, আর এই রানীমহলে যখন খুশি যেখানে খুশি আসা যাওয়া করতেই পারি। চন্দ্রাবতীর এই নাটকীয়তায় বীরেন্দ্র প্রতাপ মনে মনে রোমাঞ্চিত বোধ করল। তা দেখে চন্দ্রাবতী মনে মনে বলল, এই সুযোগ পরের চাল চালার জন্য। ও একটু উদাস হয়ে গেল। আরে, বীরেন্দ্র প্রতাপ চমকে বলল, কে হয়েছে তোমার? আমার এখানে আসা কি তোমার পছন্দ হয়নি? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বীরেন্দ্র প্রতাপ ওখান থেকে চলে যাচ্ছিল। চন্দ্রাবতী সঙ্গে সঙ্গে ওর হাত ধরে ফেলে বলল, না না, দাঁড়ান, আপনি যাবেন না এখান থেকে। চন্দ্রাবতী স্পর্শ পেয়ে বীরেন্দ্র প্রতাপের সারা শরীরে শিহরণ জাগল। ও চন্দ্রাবতীকে কথা দিয়েছিল ও ওর অনুমতি ছাড়া ওকে ছোঁবেও না, কিন্তু চন্দ্রাবতী তো নিজেই এগিয়ে এসে ওর হাত ধরছে। বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীকে দ্রুত নিজের কাছে টেনে নিয়ে জিজ্ঞাসা করল, কে হয়েছে চন্দ্রাবতী? কোনো কারণে কি তুমি চিন্তিত? বীরেন্দ্র প্রতাপ ওর আর একটা হাত চন্দ্রাবতীর কোমরে রাখল। চন্দ্রাবতীও বীরেন্দ্র প্রতাপের আরো কাছে সরে গিয়ে বলল, আমি তো আসলে আপনারই কাছে আসছিলাম মহারাজ, আপনার কাছ থেকে অনুমতি নিতে। অনুমতি? বীরেন্দ্র প্রতাপ অবাকও হলো, সঙ্গে সঙ্গে চিন্তিতও হলো। কিসের অনুমতি? সোজাসুজি বলো চন্দ্রাবতী, কি হয়েছে? আমাকে 2-3 মাসের জন্য বিক্রমগড় থেকে দূরে যেতে হবে মহারাজ। চন্দ্রাবতী নিজের গলায় দুঃখ আর উদাসীনতা ঢেলে বলল, রাজমাতা চান আমি ওনার পরিবর্তে তীর্থযাত্রায় যাই, তো সেই জন্যই আপনার কাছে অনুমতি নিতে আসছিলাম। তারপর এটা ভেবে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল যে এখন থেকে 2-3 মাস এই রানীমহল আর এই সুন্দর বাগানটা দেখতেই পাবো না। এই সব কিছুই আমার খুব মনে পড়বে, তাই এখানে এসেছিলাম এগুলো মন ভরে দেখার জন্য। এ তুমি কি বলছো চন্দ্রাবতী? বীরেন্দ্র প্রতাপ রেগে গিয়ে বলল, কোন তীর্থযাত্রা আর কেন? জবাবে চন্দ্রাবতী সেই সব কিছু বলল যা যা রাজমাতা ওকে বলেছিল। না চন্দ্রাবতী,
তোমাকে কোথাও যাওয়ার আজ্ঞা আমি দেব না। আরে 2-3 মাস তো দূরের কথা, 2-3 পলকের জন্য তোমাকে আমি রাজমহলের বাইরে কোথাও যেতে দেব না। বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীকে চোরে জড়িয়ে ধরল। চন্দ্রাবতী কোনো বিরোধিতা করল না, বরঞ্চ ও ঘাবড়ে যাওয়ার নাটক করে বলল, না মহারাজ, রাজমাতা অসুস্থ। উনি আমার কাছে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই অনুরোধ করেছেন। রাজমাতার আন্তরিকতা তুমি জানো না চন্দ্রাবতী। বীরেন্দ্র প্রতাপ একথা বলে নিজেকে সামলে নিয়ে বলল, আমি বলতে চাইছি, রাজমাতা এখনো জানেন না যে তোমার এখানে থাকা কতটা গুরুত্বপূর্ণ। এই তীর্থযাত্রায় তোমার জায়গায় অন্য কোনো পাটরানি চলে যাবে, আমি মাকে পরিষ্কার মানা করে দেব। চন্দ্রাবতী মনে মনে হেসে উঠল আর মনে মনে বলল, বীরেন্দ্র প্রতাপ আর গার্গী, এবার তোমরা দেখবে যে আমি কিভাবে তোমাদের চালে তোমাদেরই মাত করে দিই। চন্দ্রাবতীর পাল্টা চাল তোমাদের জন্য খুবই ভারী হবে। রাত গভীর হয়েছিল, চারিদিকে অন্ধকার আর নিস্তব্ধতা ছড়িয়েছিল। রাজমহলের পিছনে পুরনো পুকুরের কাছে ঝোপের মধ্যে থেকে একটা ছায়া এইমাত্র ভগ্নস্তূপ থেকে বাইরে বেরিয়েছিল। লম্বা চেহারা আর মজবুত কাঠামোর ওই ছায়া কিছু সময় ওখানে দাঁড়িয়ে চারিদিকে সাবধানে দেখে নিল, তারপর পা টিপে টিপে রাজমহলের একটা ফাঁকা দিকে চলে গেল। কিছুটা দূরে একটা ঘর ছিল, যার জানালা দরজা ভিতর থেকে বন্ধ ছিল। সেখানে দাঁড়িয়ে ওই ছায়া মনে মনে বলল, এটাই অগ্নি সিংহের ঘর। তারপর সে নিজের কাছ থেকে একটা ছুরি বার করে বন্ধ জানালা খোলার চেষ্টা করল। কিছুক্ষণ পর জানালা খুলে গেল। ঘরের ভিতরে একটা প্রদীপ জ্বলছিল, যার হালকা আলোয় বিছানায় শুয়ে থাকা অগ্নি সিংকে পরিষ্কার দেখা যাচ্ছিল। ওই ছায়ার ঠোঁটে একটা হাসি দেখা গেল। আজকের রাত তোর জীবনের শেষ রাত হতে চলেছে অগ্নি সিং। ও একটা কাটারি বার করতে করতে বলল, প্রতিবারই তুই আমার হাত থেকে বেঁচে যাস, কিন্তু আজ আর নয়। ওই ছায়া জানালায় উঠতে যাচ্ছিল, তখনই কেউ ধীরে গর্জন করে উঠল, একদম নড়বে না, না হলেই মরবে। ছায়াটা চমকে পিছন ঘুরে দেখল তো সেখানে চন্দ্রাবতী দাঁড়িয়েছিল। ওর হাতে কাটারি চকচক করছিল। নিজেকে খুব চালাক ভাবিস না তুই? চন্দ্রাবতী কঠিন স্বরে বলল, তুই আজ দিনের বেলা লুকিয়ে লুকিয়ে পুরনো পুকুরের পাশ দিয়ে মহলে ঢুকলে, তারপর ভাঙা প্রাসাদেই লুকিয়েছিলি, কিন্তু আমার নজর প্রতি মুহূর্তেই তোর উপর ছিল। আমি অপেক্ষা করছিলাম তোর বাইরে আসার জন্য। বল, এখানে অগ্নিকে মারতে এসেছিস কেন? তুই কেন মারতে চাস ওকে? কে পাঠিয়েছে তোকে? তার কথা শুনে ওই ছায়াটা ধীরে হাসতে হাসতে বলল, কি লাভ এই সব প্রশ্নে, কারণ এর উত্তর শোনার জন্য তুই জীবিত থাকবি না। বলেই লোকটা চন্দ্রাবতীর উপর ঝাঁপালো। কিন্তু চন্দ্রাবতী আগে থেকেই তৈরি হয়েছিল। ওর সঙ্গে সঙ্গে ওর কাটারি চালালো। ছায়াটা ধীরে চিৎকার করলো। চন্দ্রাবতী ওর হাত আহত করে দিয়েছিল। ছাড়ব না তোকে চন্দ্রাবতী। রাগে পাগলের মতো ওই ছায়া চন্দ্রাবতীর উপর বারবার আঘাত করছিল। চন্দ্রাবতীও ওর সঙ্গে সংঘর্ষ করতে লাগলো। এই নে মহারানী, এ কথা বলে জোরে ছুরি চালালো ওই ছায়াটা। ওই আঘাত থেকে বাঁচার জন্য চন্দ্রাবতী পিছনে সরে গেল আর টলমাল করে নিচে পড়ে গেল। এবার তোর খেলা শেষ, চিৎকার করে ওই ছায়াটা চন্দ্রাবতীর উপর ঝাঁপালো। তখনই চন্দ্রাবতী বিদ্যুৎ বেগে ছায়ার মুখের উপর ছুরি চালালো
আরো ব্যথায় ছটফট করতে করতে নিচে পড়ে গেল। বল, কে তুই? বল! চন্দ্রবতী ছুরিটা ওর গলায় রেখে গর্জন করল, কে পাঠিয়েছে তোকে? ছায়া ছটফট করে বলল, আমাকে রাজমাতা। এরপর কিছু বলার আগেই ও শেষ নিঃশ্বাস ত্যাগ করল। কিন্তু চন্দ্রবতীর জন্য ওইটুকুই যথেষ্ট ছিল। ওর মুখ রাগে লাল হয়ে গেল। ও সঙ্গে সঙ্গে রাজমাতার ঘরের দিকে যেতে লাগলো। কিন্তু এটা ওর অজানা ছিল যে এই ঘটনা চলাকালীন অগ্নি সিং শুধু নিজের ঘর থেকেই বাইরে বেরিয়ে আসেনি, বরং একদম চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল। এবার কি হতে চলেছে রাজমাতা আর চন্দ্রাবতীর মাঝখানে? আর অগ্নি সিংই বা কেন ঘরের বাইরে চুপচাপ দাঁড়িয়েছিল? ও কি জানতে পারবে গার্গী ওকে কেন হত্যা করার চেষ্টা করছিল? জানার জন্য শুনতে থাকুন রাজ মুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে চাঁদনী চ্যানেলে।